কেমন হবে যখন একটা মেয়ে নিজের হবু স্বামীর থেকে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে এসে নিজেরই চাচার প্রেমে পড়ে। এই গল্পটা অনেকটাই এরকম। তো চলো আর দেরি না করে এই সুন্দর ড্রামাটি দেখিয়ে আসা যাক। শুরুতে আমরা একটা প্রিন্স আর প্রিন্সেসকে দেখি। তাদের বিয়ে হয়েছে, কিন্তু প্রিন্স তাকে মারতে চায়। প্রিন্সেস বলে সে কেন তাকে মারতে চায়, সে তো তাকে ভালোবাসতো। প্রিন্স বলে তুমি আমার যোগ্য নও, আর তুমি যা করেছো তার জন্য তোমার মৃত্যুই প্রাপ্য। প্রিন্সেস বলে আমি কিছু না করার পরও তুমি আমাকে মারতে চাও। যদি আমি কখনো নিজের জীবন ফিরে পাই তাহলে তোমাকে আমি অনেক ভয়ানক একটা মৃত্যু দেব। সে বলে আমাকে মারার আগে তুমি আগে নিজেকে বাঁচানোর চেষ্টা করো। এটা বলে তাকে আঘাত করে, আর এরপর ওখানে আগুন লাগিয়ে চলে যায়। প্রিন্সেসের পর জীবন্তই ওখানে পুড়ে মারা যায়। কিন্তু সে যখন হেভেনে যায় তখন হেভেন তাকে আবারও একটা জীবন দেয়। প্রিন্সেসের যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে অন্য একটা জায়গায় দেখতে পায়। সে অবাক হয় যে সে তো মারা গিয়েছে। প্রিন্সেস নিজের জেডের মধ্যে নিজের নাম দেখতে পায়, আর সে দেখতে পায় সে নিজের বাড়ির সামনেই আছে। সে তো প্রথমে অনেক অবাক হয়, কিন্তু যখন এটা বুঝতে পারে সে আবারও জীবিত হয়ে গিয়েছে তখন প্রচন্ড খুশি হয়। এরপর সে নিজের ঘরে আসে আর নিজের ফ্যামিলিতে যতগুলো মেম্বার ছিল প্রত্যেকের নাম পড়তে থাকে। প্রিন্সেস আসলে অনেক বোকা ছিল। সে প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করলেও প্রত্যেকে তার সাথে ভালো ব্যবহার করতো না। তার ফ্যামিলির যে কয়েকজন মানুষ তার সাথে এতটা খারাপ আচরণ করেছে আর তাকে মারতে চাইছে, সে সেই সময়গুলোকে মনে করে আর ভাবতে থাকে আমাকে তো এবার প্রতিশোধ নিতেই হবে এদের প্রত্যেকের থেকে। প্রিন্সেসের পর তার একটা আঙ্কেলের কাছে যায়, যেখানে সে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে। সে তার কাছে যাওয়ার পরই সে ওখানেই মারা যায়। প্রিন্সেস ভাবে কেউ যদি তাকে তার লাশের সামনে দেখতে পায় তখন প্রত্যেকে ভাবে সে হয়তো তাদের খুন করেছে। এজন্য সে ওখানে গিয়ে লুকিয়ে পড়ে। তখন সেখানে কালো পোশাক পরা একটা লোক আসে, যে আসার পরে প্রিন্সেসের আঙ্কেলকে ওখানেই মেরে দেয়, যে আগে থেকে মৃত পড়েছিল। লোকটি যখন তার মুখের কাপড় সরায় তখন প্রিন্সেস বুঝতে পারে এটা তো হচ্ছে প্রিন্স, যাকে সে আগেও দেখেছে। এরপর সে ওই লোকটার কাপড় পরে নেয় আর তার দুজন সাথীকে বলে আজ থেকে সবাই আমাকে এই লোকটাই মনে করবে, কেউ যেন বুঝতে না পারে আমি এই লোকটার আইডেন্টি নিয়ে নিয়েছি। এরপর সে প্রিন্সেসকে ওখানে দেখতে পায় আর তাকে বাহিরে বের হয়ে আসতে বলে। প্রিন্সেস যখন বাহিরে আসে তখন সে তার গলায় এভাবে চাকু ধরে তাকে বলে সে আসলে কে আর এখানে সে কি করছে। প্রিন্সেস তখন ভয়ে বলে দেয় আমি দেখেছি তুমি ওই লোকটাকে মেরেছো আর তার পোশাক পরে তার আইডেন্টি নিয়ে নিয়েছো। আমি চাইলে এটা প্রত্যেককে বলতে পারি, কিন্তু আমরা যেহেতু দুজনের সিক্রেটটা জানতে পেরেছি তাই তোমার আমাকে হেল্প করতে হবে, আর যখন তোমার প্রয়োজন হবে তখন আমি নিজেই তোমাকে হেল্প করব। সে তখন একথাতে রাজি হয়ে যায়। প্রিন্স তাকে তার পরিচয় জিজ্ঞেস করে, কিন্তু প্রিন্সেস তাকে কিছু বলে না। সে এরপর বলে তুমি আমার কাছ থেকে কি সাহায্য চাও। প্রিন্সেস বলে আমি যাদের থেকে প্রতিশোধ নেব তাদেরকে মারার জন্য তোমার আমাকে হেল্প করতে হবে, আর যখন তোমার প্রয়োজন হবে তখন আমি নিজেও তোমাকে হেল্প করব। তাদের কথার মাঝে ওখানে আগুন লেগে যায়। আগুন দেখে তখন প্রিন্সেসের আগের কথা মনে পড়ে। সে তো এই আগুনের মধ্যে জীবন্ত পুড়ে মারা গিয়েছে। সে তখন এটা ভেবে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। প্রিন্স তাকে বাহিরে এনে বলে তুমি কি মৃত্যুকে ভয় পাও। সে বলে আমি মৃত্যুকে ভয় পাই না, কারণ আমি আগেও একবার আগুনে পুড়ে মারা গিয়েছি। প্রিন্স তার কথার কিছুই বুঝতে পারে না। তখন সেখানে একজন মেয়ে দৌড়ে আসে। তাকে দেখে প্রিন্সেসের মনে পড়ে আগে তার সাথে যার বিয়ে হয়েছে এই মেয়েটাও তার সাথে জড়িত ছিল আর তাকে মারার জন্য প্ল্যান করেছিল। তাই সে তো প্রচন্ড রেগে যায়। মেয়েট বলে তার স্বামীকে যেন প্রিন্সেস বাঁচায়। প্রিন্সেস তখন রেগে সে মেয়েদের হাতের মধ্যে আঘাত করে আর তার গলা চেপে ধরে বলে তুমিও তো তার সাথে জড়িত আছো আমাকে মারার জন্য। সমস্ত কাজে তুমি তাদেরকে হেল্প করো। যেহেতু প্রিন্সেস তার বিয়ের অনেক আগে সময় এখানে চলে এসেছিল তাই এই মেয়েট তো এখন কিছুই করেনি। প্রিন্সেস বলে আমি তোমাকে এবারের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু তোমার আমার জন্য একটা কাজ করতে হবে। এরপর তারা দুজনে তখন ডিল করে কেউ কারো সিক্রেট বলবে না আর সময় মতো দুজনে দুজনের হেল্প করবে। এরপর প্রিন্সেস বাড়িতে চলে আসে। আমরা এরপর বাহিরে বসে থাকা একটা মেয়েকে দেখতে পাই। প্রিন্সেস তখন তার ড্রেসটা বদলে সেই মেয়েটার কাছে যায়। মেয়েটা তখন বলে তোমাকে তো আজ অনেক অন্যরকম লাগছে। প্রিন্সেস বলে তুমিও তাদের সাথে জড়িত আছো যারা আমাকে মারতে চাইছিল, আর তুমি তো সবসময় আমাকে ঘৃণা করতে। মেয়েটি বলে কিন্তু এমনটা তো কখনোই হয়নি, আর আমি সবসময় তো তোমার পাশে আছি, কিন্তু তোমাকে আজ কেন ডিফারেন্ট লাগছে। প্রিন্সেস তখন তাকে ওখানে ধাক্কা দেয় আর সে যখন পানিতে পড়ে যায় তখন তার মনে পড়ে এই মেয়েটা হচ্ছে তার বড় বোন, কিন্তু সে ছোটবেলা থেকে তাকে ঘৃণা করত। আর ঠিক এই সময় সে একবার নিজের ইচ্ছাতে পানিতে পড়ে গিয়েছিল, কিন্তু তার বাবা তাকে কিছু না বলে উল্টো প্রিন্সেসকে বকাবকি করেছিল। আর বর্তমান সময় ঠিক এমনটাই হয়। তার বাবা যখন তাকে বকাবকি করছিল তখন প্রিন্সেসের বোন ইচ্ছে করে বলে সে যেন তার বোনকে কিছু না বলে, কিন্তু প্রিন্সেস যেমন রাগী ছিল তেমন তার বাবা বলে তোমাকে তোমার বোন পানিতে ফেলে দিয়েছে, এর জন্য তো তাকে শাস্তি পেতে হবে। সে দেখে এখানে সবকিছুই আগের মতো হচ্ছে, কিন্তু তাকে প্রতিশোধ নিতে হলে তো এ সবকিছুকে বদলাতে হবে, আর তাদেরকে অনেক কষ্ট দিয়ে তাদের থেকে প্রতিশোধটা নিতে হবে। এসব সে প্রিন্সটাকে বলছিল। সবকিছু জানার পর প্রিন্স বলে ঠিক আছে আমি এখন থেকে তোমাকে সাহায্য করব। আমি নিজেও এখানে সিক্রেটলি আছি, কেউ জানে না আমার পরিচয় কি,
আর আমিও এখানে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। তারা দুজনে তখন একে অপরকে প্রমিস করে যে তারা দুজনে দুজনকে সাহায্য করবে। অন্যদিকে আমরা প্রিন্সেসের বোন আর তার বাবাকে দেখি। তারা দুজনে তো প্রিন্সেসের জন্য কিছু অন্যরকম প্ল্যান করছিল। প্রিন্সেস যখন বাইরে আসে তখন অনেক বৃষ্টি হচ্ছিল। প্রিন্স তখন তার জন্য ছাতা নিয়ে আসে। সে তাকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে। প্রিন্স বলে তুমি তো বলেছো তোমার সাহায্য করার জন্য, এজন্য আমি চলে এসেছি। প্রিন্সেস বলে তাদের পরবর্তী প্ল্যান হচ্ছে আমাকে বিয়ে দেওয়া। প্রিন্স বলে হ্যাঁ, তোমার সাথে ঠিক অতীতে যা হয়েছিল সে সমস্ত কিছু এখন রিপিট হবে, কিন্তু তোমাকে তো এসব বদলাতে হবে। এরপর আমরা পরের দিনের দৃশ্য দেখি, যেখানে প্রিন্স অর্থাৎ ইউয়ান প্রিন্সেসের সাথে আসে তার ফ্যামিলির সাথে দেখা করার জন্য। প্রত্যেকে জানে এই লোকটাই হয়তো প্রিন্সেসের আঙ্কেল। এখানে প্রিন্সেসের কাজিনও এসেছিল, যার সাথে প্রিন্সেসের বিয়ে হয়েছে। সে তার চেহারা দেখা মাত্রই তার অতীতের কথা মনে পড়ে। তার কাজিন এখানে তার সাথে অনেক ভালোভাবে কথা বলছিল, কিন্তু প্রিন্সেস তো জানতো সে আসলে কতটা খারাপ। তার কাজিন তখন তাকে বলে আমার আপনার সাথে কিছু কথা বলার ছিল। এখানে আমাদের একটা রেসিপির ফাংশন হবে, যেখানে আপনাকে আমার প্রয়োজন, কারণ আপনি সেই রেসিপিটা খুব ভালোভাবে বানাতে পারেন। প্রিন্সেসের বাবা তখন হ্যাঁ বলে দেয়। তার কথা শুনে প্রিন্সেস কিছু বলার আগে ইউয়ানও তখন বলে দেয় প্রিন্সেস তার সাথে যাবে আর সেই রেসিপিটাও তাকে বানিয়ে দেবে। কিন্তু প্রিন্সেস তো একদমই চাচ্ছিল না সে তার কাজিনের সাথে যাওয়ার জন্য। সে এরপর ইউয়ানকে জিজ্ঞেস করে সে কেন সবার সামনে হ্যাঁ বলল। প্রিন্সেস এখানে অনেক রেগেছিল। ইউয়ান বলে কেউই জানে না যে তুমি এই রেসিপিগুলো পারো না। তুমি যদি তাদেরকে না করে দিতে তাহলে প্রত্যেকে তোমার উপর সন্দেহ করত, তাই আমি সবার সামনে বলে দিয়েছি তুমি সেখানে যাবে। প্রিন্সেস রেগে বলে আমি সেখানে যেতে চাই না, আর আমি তার তো চেহারাটাও দেখতে চাই না। এটা বলে সে বিভিন্ন জিনিসগুলো ছুটতে থাকে। ইউয়ান তখন শান্ত হয়ে বলে তুমি এই জিনিসগুলোকে কেন ছুটছো? তোমার তো শত্রুতা তোমার ফ্যামিলির লোকেদের সাথে, তাই তাদের থেকে প্রতিশোধ নিতে হলে তো তোমাকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে। সে এরপর তাকে বলে ফাংশনের জন্য রেডি হতে, না হলে প্রত্যেকে তার উপর সন্দেহ করবে। প্রিন্সেস বলে ঠিক আছে, যেহেতু তুমি আমার আঙ্কেল হিসেবে সবাইকে পরিচয় দিয়েছো তাই তুমি এটা বলতেই পারো, আর আমি এই ফাংশনের জন্য তৈরিও আছি। প্রিন্সেস তখন তার মনটা ভালো করার জন্য বাহিরে যায়। সেখানে সে বাটারফ্লাই দেখে তার মনটা অনেক ভালো হয়ে যায়। তখনই সেখানে তার কাজিন শাও চলে আসে। শাওকে দেখে তো তার মুড আবারও খারাপ হয়ে যায়। শাও তাকে ফাংশনের ব্যাপারে জিজ্ঞেস করে। শাও এখানে তার সাথে অনেক ভালোভাবে কথা বলছিল, কিন্তু প্রিন্সেস তো তার আসল সত্যটা জানতো যে শাও এরপর তাকে বিয়ে করবে, এরপর তাকে মেরে ফেলবে। সে তখন তাকে বলে প্রত্যেকে আমাকে বলেছে তোমার সাথে যাওয়ার জন্য, তাই আমি যেতে পারি। সে তার সাথে রুডলি ব্যবহার করে ওখান থেকে চলে আসে। প্রিন্সেসের পর একটা কাগজ নিয়ে বসেছিল। ইউয়ান যখন ওখানে আসে তখন প্রিন্সেসকে বলে কাগজটা দেওয়ার জন্য, কিন্তু প্রিন্সেস তাকে কাগজটা দেয় না। আর তাদের এই টানাটানির মধ্যে তো ইউয়ান প্রিন্সেসকে নিজের কোলে বসিয়ে নেয় আর সে কাগজটা দেখে ফেলে। প্রিন্সেস তখন নার্ভাস হয়ে উঠে পড়ে আর তাকে বলতে থাকে তুমি এটা কি করছিলে। তারা দুজনে তখন কনফিউজড হয়ে যায় যে তারা আসলে কি করছিল। প্রিন্সেস বলে কালকে তো শাও আমাকে দিয়ে যে কোনো একটা রেসিপি বানাতে পারে, কিন্তু আমার তো কিছুই মনে নেই। সে বলে আমি তোমাকে সবগুলো বই এনে দেব যাতে তুমি সমস্ত রেসিপিগুলো মনে করতে পারো। ইউয়ান যখন বইটা নেয় তখন প্রিন্সেস তাকে বইটা দিতে বলে, কিন্তু ঠিক প্রিন্সেসের মতো করে ইউয়ান তাকে বইটা দেয় না। আর সে যখন তার উপর লাফ দিয়ে সে বইটা নিতে যাবে তখন তারা দুজন অনেক ক্লোজ চলে আসে। ইউয়ান তখন প্রিন্সেসকে দেখছিল। প্রিন্সেস নার্ভাস হয়ে সেখান থেকে নেমে যায়। ইউয়ান বলে একটা মেয়ে এতটা ভারী কিভাবে হতে পারে। যাই হোক, পরদিন যখন প্রিন্সেস খাবার বানাচ্ছিল তখন সেখানে শাও আসে আর বলে আমি জানতাম তুমি এই রেসিপিগুলো পারবে, এজন্যই আমি তোমাকে হেল্প করার জন্য নিয়ে এসেছি। প্রিন্সেস দেখায় সে অনেক খুশি আছে, কিন্তু বাহিরে আসার পর সে তো তার মুখটাও দেখতে চায় না। শাও তাকে বলে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আসলে আমি সেদিন অনেক খারাপভাবে ব্যবহার করেছি, তার জন্য সে তার কাছে ক্ষমা চাই। ফার্স্টে শাও প্রিন্সেসের সাথে অনেক ভালো ব্যবহার করেছিল তার উদ্দেশ্য পূরণ করার জন্য। শাও যখন এটাতে সফল হয় তখন সে তো তার সাথে অনেক খারাপভাবে ব্যবহার করতে থাকে। সে তাকে এটাও বলে তুমি যাদের এখানে আছো তারা তো একদমই তোমার আসল বাবা মা নয়, আর তোমার কারণে প্রত্যেকে অনেক চিন্তিত হয়ে আছে। সে তার সমস্ত রেসিপিগুলোও চুরি করে নেয়। প্রিন্সেস তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তো শাও তার উপর আরো বেশি রেগে যায় আর তাকে চড় মারে। বর্তমানে প্রিন্সেস তাকে বলে তুমি মেয়েদের উপর হাত উঠাতে পারো, তাহলে আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি এবারও আমাকে ধোকা দেবে না। শাও তখন নিজের উদ্দেশ্যের জন্য তার কাছে ক্ষমা চায় আর বলে আমি সত্যিই জানতাম না আমি তখন কি করেছি, কারণ আমি তখন অনেক রেগেছিলাম। কিন্তু প্রিন্সেস তো জানতো তার উদ্দেশ্যটা আসলে কি ছিল। তখন সেখানে তার বোন আসে যে তাকে সবসময় হিংসা করে। সে তখন শাওয়ের কাছে এসে বলে তার শরীরটা অনেক খারাপ, সে সেখানে অজ্ঞান হওয়ার ভান করে। শাও তখন তাড়াতাড়ি গিয়ে প্রিন্সেসের বোনকে ধরে ফেলে। তাদের দুজনেরই কাণ্ড দেখে তো প্রিন্সেস প্রচন্ড রেগে যায় আর তার বোনকে সেখানে মারতে গেলে ইউয়ান তাকে আটকে ফেলে। কিন্তু সে যে কাঠিটা দিয়ে তাদেরকে মারতে যাচ্ছিল ইউয়ান আটকাতে গিয়ে সে কাঠিটার মধ্যে তার হাত লেগে অনেক কেটে যায়। প্রিন্সেস যখন তার হাতে
মেডিসিন লাগিয়ে দিচ্ছিল তখন ইওয়ান তাকে বলে, তুমি আজকে এটা কি করতে যাচ্ছিলে? যদি তারা তোমাকে দেখে ফেলতো তাহলে তো তুমি পুরোপুরি ফেঁসে যেতে, আর সবাই বুঝতে পারতো যে প্রত্যেককে তুমি মারতে চাও। সে বলে, আমি জানি আমি এটা ভুল করেছি, কারণ আমি ওকে প্রচন্ড ঘৃণা করি। ইওয়ান তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল আর তাকে বলে, আমি জানি তুমি তাকে ঘৃণা করো, কিন্তু তার জন্য তো আমাদের অন্য একটা প্ল্যান করতে হবে। প্রিন্সেস তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে ইওয়ান বলে, তোমার কাজিন তোমার সাথে চিট করেছে, তার জন্য তুমি তাকে এটা দেখাও যে তুমি তাকে অনেক পছন্দ করো। অন্যদিকে আমরা শাও আর প্রিন্সেসের বোনকে দেখি, তখন ওখানে প্রিন্সেস আসে আর তাকে একটা গিফট দেয়। তার এই গিফটটা পেয়ে তো শাও অনেক বেশি খুশি হয় আর তাকে জিজ্ঞেস করে সে কি তার সাথে বাহিরে ঘুরতে যাবে, কারণ কাল একটা তাদের ফেস্টিভ্যাল হবে। প্রিন্সেস তখন তার কথাতে রাজি হয়ে যায়। শাও তো এটাতেই খুশি ছিল যে সে প্রিন্সেসকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারে। সে বাহিরে আসার পর তার সাথে একটা লোক ছিল। লোকটি বলে, প্রিন্সেস কিয়ান তো অনেক ভালো একটা মেয়ে, তাকে ব্যবহার করার জন্য তুমি তোমার নিজের ওয়াইফ বানিয়ে নিতে পারো, কিন্তু আমাদের প্ল্যান সম্পর্কে সে যেন কিছু না জানে। তাদের প্ল্যান সম্পর্কে তো আমরা একটু পরে জানতে পারবো। রাতের বেলা তারা দুজনে বসে কথা বলছিল। প্রিন্সেস কিয়ান বলে, আমার যে করে হোক শাওকে বোঝাতে হবে যে আমি তাকে সত্যি অনেক ভালোবাসি। ইওয়ান বলে, তুমি কি ভেবেছো তুমি সবসময় তার পাশে থাকবে আর তার কাছে গেলেই কি শাও এটা বুঝতে পারবে যে তুমি তাকে সত্যি ভালোবাসো? তার জন্য তো তোমাকে অন্য কিছু ট্রাই করতে হবে। কিয়ান বলে, আমি আবার কি ট্রাই করব? ইওয়ান তখন তার একদমই কাছে চলে আসলে প্রিন্সেস বলে, ঠিক আছে তাহলে আমি তাকে সিডিউস করব। ইওয়ান বলে, কিন্তু আমার তো মনে হয় না তুমি কাউকে সিডিউস করতে পারো। প্রিন্সেস কিয়ান বলে, ঠিক আছে তুমি যেহেতু বিশ্বাস করছো না তাহলে তুমি নিজেই এটা ট্রাই করতে পারো। তার অতটা কনফিডেন্স দেখে ইওয়ান একটু কনফিউজড হয়ে যায় আর বলে সে কি আসলে এসব করতে পারবে। তার জন্য ইওয়ান যখনই তার কাছে আসে তখন প্রিন্সেস তো নিজে তাকে কিস করে দেয়। তার এমন কাণ্ড দেখে তো ইওয়ান একটু ভয় পেয়ে গিয়েছিল। প্রিন্সেস তখন বলে, আমি তোমাকে বলেছিলাম যে আমি লোকেদের সিরিয়াস করতে পারি। বেচারা ইওয়ানের অবস্থা তো খারাপ হয়ে যায়। পরদিন কিয়ান যখন বসে বসে রেসিপি বানাচ্ছিল তখন সেখানে তার বোন আসে আর তাকে বলে, তুমি তো এসব রেসিপি একদমই বানাতে পারো না, তাহলে তুমি কিভাবে এটা বানাবে? সে বলে, আমি তো তোমার থেকে আরো ভালো বানাতে পারি, আর এমনিতেও তুমি আমার বোন আর তুমি তো আমার সাথে অনেক ভালোভাবে ব্যবহার করো। সে কিয়ানকে ধমক দিয়ে বলে, তুমি কখনোই শাওয়ের কাছাকাছি যেতে পারবে না, কারণ শাও সবসময় আমার থাকবে আর আমি তাকে বিয়ে করতে পারবো। কিয়ান বলে, কারো হাজবেন্ড হওয়া তো এতটা সোজা না, তুমি যা ইচ্ছে তাই করতে পারো, আর আমিও চেষ্টা করব শাওকে তোমার থেকে আলাদা করার, কারণ শাওকে আমি বিয়ে করতে চাই। সে তো এই কথাটা শুনে রেগে ওখান থেকে চলে যায়। কিয়ানের এই প্ল্যানটা কাজ হয়েছে দেখে সে তো তখন হাসতে থাকে। ইওয়ানের কাছে এরপর শাও আসে আর তাকে বলে সে যেহেতু প্রিন্সেস কিয়ানের আঙ্কেল, তা সে যেন তাকে সাহায্য করে প্রিন্সেসকে বিয়ে করার জন্য। ইওয়ান তখন সুযোগ পেয়ে যায় নিজের প্ল্যানটাকে কাজে লাগানোর জন্য। সে তখন তাকে বলে, যাই কিছুই হয়ে যাক আমি প্রিন্সেস কিয়ানকে রাজি করাবো সে যেন তোমার সাথে বিয়ে করে, সে বিয়ের পর তোমার সাথে থাকবে, তোমার যা কিছু প্রয়োজন হবে আমি সবকিছু তোমাকে দিতে প্রস্তুত আছি। ইওয়ান এসব নিজের প্ল্যান অনুযায়ী করছিল, কারণ তারও তো এ পরিবার থেকে প্রতিশোধ নিতে হবে। রাতের বেলা সে ফেস্টিভ্যালে যখন আতশবাজি ফুটাচ্ছিল তখন প্রিন্সেস এটা দেখে স্যাড হয়ে যায়। ইওয়ান তাকে মন খারাপের কারণ জিজ্ঞেস করে। প্রিন্সেস বলে, শাও তোমাকে কি বলেছো তুমি তা আমাকে বলতে পারো। ইওয়ান বলে, তুমি নিজেই বলেছো যে আমাদের মধ্যে কিছু সিক্রেটও থাকবে, তাই আমরা দুজন দুজনকে সাহায্য করব ঠিকই, কিন্তু নিজেদের আলাদাভাবে প্ল্যানও আছে। প্রিন্সেস বলে, ঠিক আছে তাহলে তুমি নিজের সিক্রেটগুলো নিজের কাছে রাখতে পারো। পরদিন আমরা শাওকে দেখি যে নিজের ভাইয়ের কাছে বসেছিল। তখন সেখানে কিয়ান আসে একটা মেয়েটকে নিয়ে, যাকে আমরা শুরুতে দেখেছিলাম। সে মেয়েটা অনেক আহত ছিল। তাকে জিজ্ঞেস করা হলে সে বলে শাও আর কিয়ানের বোনে তাকে এই অবস্থা করেছে, কিন্তু তারা দুজনেই তো একটা কথাও মানতে চাচ্ছিল না। কিয়ানা তখন সে মেয়েটার সাপোর্টে বলে, আমি নিজে শুনেছি ও আমাকে এসব বলেছে। তারা তো কেউ এটা বিশ্বাস করতে চাচ্ছিল না। তখন প্রিন্সেস কিয়ানের বোন তখন তাকে বলে, আমি কাল রাতে তোমাকে আঙ্কেলের সাথে দেখেছিলাম যে তোমরা দুজনে কিস করছো। এটা দেখার পর তো এটা স্পষ্ট যে তোমরা দুজনে একে অপরকে পছন্দ করো। কিয়ান তখন বুঝতে পারছে না কি করবে, কারণ সে এই মেয়েটাকে নিয়ে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এখানে এসেছিল নিজের একটা প্ল্যান করে, কিন্তু তার সৎ বোন তো তার প্ল্যানটাই পুরো উল্টো করে দেয়। তখন সেখানে ইওয়ান আসে আর বলে, আমি তার আঙ্কেল হই, আমি কিভাবে তার সাথে সম্পর্ক করতে পারি, আর কালকে মেডিসিন নেওয়ার জন্য আমি তাকে চেক করতে বলেছিলাম আর তাই সে মেডিসিন চেক করেছিল। আর এটা দেখিয়ে হয়তো কিয়ানের বোন মনে করেছিল কিয়ান আর আমি দুজন দুজনকে পছন্দ করি। এটা তো কখনো সম্ভব না। কিয়ানের সৎ বোন প্রথমত কিয়ানকে অনেক হিংসা করে, আর কিয়ান যখন নিজের সৎ বোনের আসল রূপটা সবার সামনে দেখাতে চেয়েছিল তখন সে উল্টো কিয়ানের উপরে দোষ দিচ্ছে। শাওয়ের ভাই তখন এটা বিশ্বাস করতে চায় না, কিন্তু ইওয়ান তো তাদেরকে বলে যে এসব কিছুই করেছে কিয়ানের বোন আর তার সাথে ছিল শাও, কিন্তু তারা এটা কেউই বিশ্বাস করতে চায় না। ইওয়ান বলে শাও তো কিয়ানের সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল, কিন্তু তারপরও সে কিয়ানকে বিয়ে করতে চায়। শাওয়ের আসল উদ্দেশ্য হচ্ছে সে যদি কিয়ানকে বিয়ে করে তাহলে সে অনেক ক্ষমতা পাবে, আর এই জন্যই সে তাকে বিয়ে করতে চায়। শাও যখন এই কথাটা শুনতে পায় তখন তো সে অনেক ভয় পেয়ে যায়
আর নিজের সত্যটা লুকানোর জন্য বলে কিয়ানের সৎ বোন আসলে মিথ্যে কথা বলেছিল কিয়ানের নামে। এটা শুনে তো কিয়ানের বোন প্রচণ্ড রেগে যায়, কারণ সে তো এই সমস্ত কিছু সত্যি দেখেছে, কিন্তু তারপরও সে কেন উল্টোই তার উপর দোষ দিচ্ছে। তাদের এসব দৃশ্য দেখে তো বাহিরে আসার পর কিয়ান অনেক খুশি ছিল, আর সে বলতে থাকে আমি ভাবতেও পারিনি আমার প্ল্যানটা এভাবে কাজ করবে। সে ইউয়ানকেও ধন্যবাদ জানায় তাকে এতটা সাপোর্ট করার জন্য। ইউয়ান বলে আমি জানি তুমি এখানে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছো, আমি যেখানে থাকি সেখানে তুমি চাইলে যেতে পারো, তুমি কি যাবে? প্রিন্সেস রাজি হয়ে যায়। এরপর তারা সেখানে যায় যেখানে অনেকগুলো লোক ছিল, তাদের কোনো ফ্যামিলি ছিল না। ইউয়ান তাদের সাথে এখানে থাকে একটা ফ্যামিলির মতো। কিয়ান এখানে সে লোকগুলোর সাথে অনেক ভালো একটা সময় কাটায়। ইউয়ান বলে তুমি কেন শাওকে এতটা বেশি ঘৃণা করো, আর তোমার সাথে অতীতে কি হয়েছিল? কিয়ান বলে আমি শাওকে অনেক বেশি ভালোবাসতাম, আর আমি তার জন্য সবকিছু ছেড়ে দিতেও রাজি ছিলাম, কিন্তু তারপরও শাও প্রত্যেক সময় আমাকে অনেক আঘাত করত। আমি সবকিছু মেনে নিতাম, কিন্তু এক পর্যায়ে তো সে বিয়ের পর আমাকে পুরো জীবন তো জ্বালিয়ে দিয়েছিল। কিয়ান এসব বলতে বলতে সে কান্না করে দিচ্ছিল। তার এতটা মন খারাপ দেখে ইউয়ান তাকে বলে আমি সবসময় তোমার পাশে আছি, আর তোমার প্রতিশোধ নেওয়ার সময় তো অবশ্যই। পরদিন আমরা শাওকে দেখি। শাওয়ের ভাই তো তখন শাওয়ের উপর সন্দেহ করছিল যে সে হয়তো ক্ষমতার লোভে তার নিজের ভাইকে মেরে ফেলতে পারে। অন্যদিকে আমরা ইউয়ানকে দেখি যে নিজের প্ল্যানটা আগে নেওয়ার চেষ্টা করছিল। তখন তার দুজন সাথী বলে এর জন্য কি প্রিন্সেস কিয়ানের কোনো ক্ষতি হবে? সে বলে না, আমি সবসময়ের জন্য কিয়ানের খেয়াল রাখবো যাতে তার কোনো ক্ষতি না হয়। রাতের বেলা ইউয়ান যখন নিজের অস্ত্রগুলোকে ঠিক করছিল তখন তার আবারও কিয়ানের কথা মনে পড়ে যে কিয়ান তার সাথে কতটা ভালোভাবে ব্যবহার করত। সে তখন বুঝতে পারে সে সত্যি কিয়ানকে পছন্দ করে ফেলেছে, কিন্তু সে এটা তাকে বলতে পারবে না। অন্যদিকে আমরা কিয়ানকে দেখি যে বসে বসে ইউয়ানের পেন্টিং করছিল, কেননা সে নিজেও ইউয়ানকে পছন্দ করতে শুরু করেছে। পরদিন সকালে সে যখন গেটের দরজা খুলে তখন সে একটা লেটার ওখানে দেখতে পায়। লেটারটা ছিল ইউয়ানের পক্ষ থেকে, সে তাকে একটা জায়গায় দেখা করতে বলেছে। প্রিন্সেস যখন ওখানে যায় তখন সে রুমে সম্পূর্ণ ফাঁকা ছিল, সেখানে কেউই ছিল না। কিয়ান যখন এখানে বসেছিল তখন সে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে। ইউয়ান এসে তার এই অবস্থা দেখে তাকে উঠাতে থাকে, কিন্তু কিয়ান তো আজব কিছু ফিল করছিল। কিয়ানকে দেখে এমনটাই মনে হচ্ছে সে নিজের কন্ট্রোলে নেই। সে অনেক কান্না করে আর বলে আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু আমি অনেক ভয় পাচ্ছি। আমার সাথে যদি প্রথমবারের মতো এমনটা হয়, প্রথমবারে আমি একজন ভুল মানুষকে ভালোবেসেছি, আর এজন্য আমাকে শেষ পর্যন্ত মরতে হয়েছে। তাই আমি চাই না আমি তোমাকে হারিয়ে ফেলি। তুমি কি আমার সাথে এমনটা করবে? সে তো প্রচণ্ড কান্না করতে থাকে। ইউয়ান তখন ওকে চুপ করানোর চেষ্টা করে। কিয়ান তো একটুও নিজের কন্ট্রোলে ছিল না, তাই সে তাকে কিস করতে থাকে। ইউয়ান তাকে থামিয়ে বলে তুমি আমার দিকে দেখো, আমাকে কি তুমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছ? কিয়ান তখন হাসতে থাকে আর বলে তুমি তো ইউয়ান। ইউয়ান বুঝতে পারে কিয়ান তাকে চিনতে পেরেছে, তাই সেও তখন কিয়ানকে কিস করতে থাকে, কিন্তু তখনই সে বুঝতে পারে সে তো তার কন্ট্রোলে নেই। আর হঠাৎ করে এসব কিছু হয়ে যাচ্ছে দেখে ইউয়ানের সন্দেহ হতে থাকে কেউ হয়তো তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে, তাই সে তখনই কিয়ানকে অজ্ঞান করে দেয়। এই সমস্ত কিছু আসলে কিয়ানের স্টেপ সিস্টার করছিল। সে এরপর শাওয়ের কাছে যায় আর বলে আমি তোমাকে বলেছিলাম কিয়ান তার আঙ্কেলকে পছন্দ করে, কিন্তু তুমি আমার কথা বিশ্বাস করনি। তাহলে এবার আমার সাথে চলো, আমি তোমাকে প্রমাণ সহ দেখাবো। সে শাওকে নিয়ে সেই রুমে গেলে দেখতে পায় তারা দুজনে শুয়ে আছে। এটা দেখে সে শাওকে বলে তুমি কি এবার বিশ্বাস করেছো যে তারা দুজনে একে অপরকে পছন্দ করে? ইওয়ানও ততক্ষণে উঠে যায় আর বলে তুমি এসব কি বলছো? কিয়ান অনেক অসুস্থ থাকায় আমি তাকে দেখতে এসেছি। আর সেই লেটারটা বের করে বলে এটা আমার হ্যান্ডরাইটিং নয়, না আমি তাকে এটা পাঠিয়েছি। এটা তো তুমি ইচ্ছে করেই করেছো তাকে ফাঁসানোর জন্য। কিন্তু কিয়ানের সৎবোন বলে আমি এটা লিখিনি, এটা তোমার লেখা আর তুমি তাকে পছন্দ করো, এর জন্য তো তুমি এখানে শুয়ে আছো। কিন্তু শাও তার কথা একটুও বিশ্বাস করে না, আর কিয়ানের বোনের উপর রেগে ওখান থেকে চলে যায়। কিয়ান বলে এখন থেকে তোমার কোনো চালই আমার উপর কাজ করবে না, কারণ শাওই তো তোমাকে বিশ্বাস করে না, তাহলে এসব করেই বা কী লাভ হবে? সে রেগে ওখান থেকে চলে যায়। এরপর তার দুজন যখন চলে আসছিল তখন কিয়ান বলে আমি ভেবেছিলাম তুমি আমাকে কিস করবে না, আমি নিজেই নেশাতে ছিলাম, কিন্তু তুমি তো নিজের হুঁশে ছিলে, তাও কেন তুমি আমাকে কিস করেছো? বেচারা ইউয়ান কিছু বলতে পারে না, আর সে তার কাছে এর জন্য ক্ষমা চায়। কিয়ান তখন হাসতে থাকে আর বলে কোনো ছেলে যদি আমাকে পছন্দ করে তাহলে আমিও কি তাকে পছন্দ করতে পারি? ইউয়ান বলে হ্যাঁ, কিন্তু পরে সে আবার বলে তুমি এটা কখনোই করতে পারো না, তুমি কোনো ছেলেকে পছন্দ করতে পারবে না, আবার শাওকেও তুমি বিয়ে করতে পারবে না। কিয়ান বলে কিন্তু আমি তো শাওকেই বিয়ে করব, কিন্তু সে তাকে না করে আর বলে তুমি কখনোই তাকে বিয়ে করতে পারবে না। এটা বলে তারা দুজনে হাসতে থাকে। তারা দুজনে তখন দুজনের ফিলিংসগুলো বুঝতে পারে। এদিকে শাও নিজে নিজে ভাবছিল কিয়ানের বোন তার সাথে এমনটা কেন করছিল। তখন সেখানে কিয়ান তার আঙ্কেলকে নিয়ে আসে, কিন্তু সে তো ইউয়ানকে কখনো আঙ্কেলের চোখে দেখেইনি। যাই হোক, শাও এসে তার কাছে ক্ষমা
ক্ষমা চায় আর বলে আমি জানি না ও এমনটা কেন করছে। কিয়ানের তখন আগের কথা মনে পড়ে। অতীতে যখন এমন ঘটনাটা হয়েছিল তখন কিয়ানের তো কোনো দোষ ছিল না, ওর বোনই ঠিক এবারের মতোই তাকে ফাঁসিয়েছে, কিন্তু শাও তাকে একটুও বিশ্বাস করে না আর তাকে আঘাত করে। কিয়ান তো এতটাই রেগে যায়, সে তখন ইওয়ানকে বলতে থাকে সে যেন শাওকে অনেক মারধর করে। ইওয়ান তখন ওর কথা মতো শাওকে অনেক মারে। কিয়ান বলে আমার কোনো দোষ থাকুক বা না থাকুক তুমি কখনোই আমাকে বিশ্বাস করতে না, তুমি সবসময় আমার সৎবোনের সাথে মিলে আমাকে অনেক আঘাত করেছো। সে তার কাছে এর জন্য ক্ষমা চায় আর বলে সে কখনোই তার সৎবোনের কথা আর ধরবে না আর সে তাকে বিয়ে করতে চায়, কিন্তু কিয়ান তাকে সাফ সাফ না করে দেয় যে সে তাকে বিয়ে করতে পারবে না। এরপরেও যদি কোনো ভুল বুঝাবুঝি হয় তুমি তাও আমাকে অবিশ্বাস করবে, আর আমি তো তোমাকে এখন পছন্দই করি না, তাই আমি এই বিয়েটা করতে পারবো না। এদিকে আমরা কিয়ানের সৎ বোনকে দেখি যে নিজের বাবার কাছে এসে কান্না করতে থাকে আর বলে কিয়ানকে সবাই পছন্দ করে, আঙ্কেল শাও সবাই, কিন্তু আমাকে তো কেউ পছন্দ করে না। আমি শাওকে ছোটবেলা থেকে পছন্দ করি আর আমি তাকে বিয়েও করতে চাই। তার বাবা তখন তাকে কান্না থামাতে বলে, কিন্তু সে কান্না থামাচ্ছে না দেখে তার বাবা বলে ঠিক আছে আমি শাওয়ের সাথে তোমার বিয়ে দেব। এরপর আমরা শাওকে দেখি যে কিয়ানের বাবার কাছে তার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। কিয়ানের বাবা তখন একটু টেনশনে পড়ে যায়, কারণ তার দ্বিতীয় মেয়েটাও শাওকে পছন্দ করে। তখন ইওয়ান বলে কিয়ান কখনোই শাওকে বিয়ে করবে না, কারণ সে বিয়ের আগে সবসময় তার উপর সন্দেহ করত। এমন তো কোনো ভরসা তার উপর করতে পারছি না যে সে বিয়ের পরও তার উপর সন্দেহ করবে না। তখন সেখানে কিয়ান চলে আসে আর সে ইওয়ানকে অবাক করে দিয়ে বলে আমি শাওকে বিয়ে করতে রাজি আছি, কিন্তু এখন না, আমি ভেবে তাকে জবাব দিয়ে দেব। এটা শুনে তো ইওয়ান বুঝতে পারছে না সে এমনটা কেন করছে। সে তাকে জিজ্ঞেস করে তুমি কি আসলে তাকে বিয়ে করতে চাও? কিয়ান তাকে হ্যাঁ বলে। কিয়ানের বাবা বলে কিয়ান যেহেতু তোমাকে বিয়ে করতে চায় তাহলে আমরা এর উত্তরটা কিছুদিন পরে দেব। ইওয়ানের তো এই বিষয়টা নিয়ে অনেক রাগ হয় আর সে কিয়ানকে এভাবে ধরে বলে তুমি এটা কি করতে চাইছো? কিয়ান বলে আমাদের সম্পর্কটাই তো এরকম, আমরা তো একজন আরেকজনকে পছন্দ করি না, তাহলে আমি কেন ওকে বিয়ে না করতে চাইবো? আর আমাদের ডিল তো এটাতে হয়েছে, আমরা দুজন দুজনকে সাহায্য করব যেন নিজেদের রিভেঞ্জগুলো নিতে পারি। ইওয়ান বলে কিন্তু তাহলে আমাদের ফিলিংসের কি হবে? সে বলে কিসের ফিলিংস? তুমি তো নিজের রিভেঞ্জের জন্য এখানে এসেছো, আমাকে সাহায্য করছে যাতে তুমি নিজের রিভেঞ্জটাও নিতে পারো। ইওয়ান বলে হ্যাঁ আমি এটা করতে চাইছি, কিন্তু তুমি যদি চাও তাহলে আমি সবকিছু ছেড়ে দিতে পারি, কিন্তু তুমি যদি এটাতে খুশি থাকো তাহলে তুমি শাওকে বিয়ে করতে পারো। এটা বলে সে মন খারাপ করে ওখান থেকে চলে যায়। ইওয়ান এরপর নিজেদের লোকেদের সাথে বসে ডিসকাশন করছিল। তারা তখন বলে সে তো আপনাকে পছন্দ করে, তাও কেন সে তাকে বিয়ে করতে চায়? ইওয়ান বলে আমি চেষ্টা করেছি কিন্তু আমি ওকে আটকাতে পারিনি। সে এরপর কিয়ানের কাছে আসে যে অনেক স্যাড হয়ে বসেছিল। ইওয়ান বলে তুমি যদি তাকে বিয়ে না করতে চাও তাহলে এসব কিছু ক্যান্সেল করতে পারো। কিয়ান বলে এটা সম্ভব না, কারণ আমার উদ্দেশ্যই এটা ছিল, আর তুমিও তো আমাকে প্রমিস করেছো যে তার সাথে আমার বিয়ে যে কোনোই হোক দেবে। ইওয়ান বলে আমি জানি এটা, কিন্তু তুমি যদি চাও তাহলে এই বিয়েটা আটকাতে পারো। পরদিন আমরা শাওকে দেখি যে একটা কাপড়ের মধ্যে কিছু সিম্বল আর একটা লেখা এনে তার বাবার কাছে দেয়। তার বাবা এটা দেখে অনেক খুশি হয়ে যায়। শাও বলে আমি তো এটা নেওয়ার জন্যই সে ফ্যামিলিতে গিয়েছি, আর আমি কিয়ানকে বিয়ে করব যাতে আমি এ ধরনের জিনিস আরো বেশি বেশি করে আনতে পারি। এটা কি জিনিস তা তো আমরা পরেই জানতে পারবো। কিয়ান এদিকে বিয়ের জন্য তৈরি হয়ে গিয়েছে, তখন সেখানে তার সৎবোন আসে তাকে মারার জন্য, কিন্তু সে তাকে বলে আমি তো শাওকেই বিয়ে করব। কিয়ান বুঝতে পারে তাদেরকে কেউ লুকিয়ে দেখছে। সে এরপর তার স্টেপ সিস্টারকে জড়িয়ে ধরে আর বলে তুমি যদি আমাকে আটকাতে চাও তাহলে আটকাতে পারো, আমি তোমাকে এটাতে বাধা দেব না। এরপর আমরা রাতের সিন দেখি যেখানে শাও কিয়ানকে দেখার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছে। কিয়ান তখন তাকে কিছু একটা খেতে দেয়। শাও এটা খাওয়ার পরে তার পুরো নেশা হয়ে যায়। সে যখনই তার ঘুমটা ওঠে তখন সে দেখতে পায় এটা কিয়ান। আসলে তো এটা কিয়ান ছিল না, বরং তার স্টেপ সিস্টার ছিল। কিয়ান তার বোনকে বলে শাওকে বিয়ে করার ইচ্ছা আমার একদমই নেই, তুমি যেহেতু তাকে পছন্দ করো তাহলে তুমি তাকে বিয়ে করতে পারো। অন্যদিকে আমরা কিয়ানকে দেখি যে সমুদ্রের পাশে এসে দাঁড়িয়ে আছে। ইওয়ান যখন ওখানে আসে তখন সে তো প্রচন্ড খুশি হয়ে যায়। ইওয়ান তখন তাকে বলতে থাকে আমি জানতাম তুমি এই বিয়েটা কখনোই করবে না। কিয়ান বলে আমি তো এটা এমনিতেই বলেছিলাম, আর আমি এজন্যই বিয়ে করিনি কারণ আমি তোমাকে পছন্দ করি। ইওয়ান বলে আমি তো তোমাকে বিয়ে করতে চাই। এটা বলে সে যখনই তার কোটটা খুলে তখন কিয়ান দেখতে পায় সে নিজেও বিয়ের পোশাক পরে আছে। তারা দুজনে তো এখানে অনেক বেশি খুশি ছিল, কারণ তারা ফাইনালি এক হতে পারবে। তারা দুজনে ওখানে বিয়ে করে নেয়। এরপর শাও তাকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে আসার পর তারা দুজনে অনেক বেশি হ্যাপি ছিল। ইওয়ান তো শুধু কিয়ানকে দেখে যাচ্ছিল। এরপর ইওয়ান তাকে কিস করে আর তারা দুজনে সেখানে রাত কাটায়। ইওয়ান বলে আমি তো প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম যে তুমি হঠাৎ করে কেন বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছো, আর তুমি এতটা সিরিয়াস কিভাবে হলে? কিয়ান বলে আমি তো এমনিতে তোমার সাথে মজা করছিলাম, কারণ আমি তো তোমাকে পছন্দ করি, এজন্যই তো আমি বিয়ের দিন ওখান থেকে পালিয়ে এসেছি।
তারা দুজনে এটা বলে হাসতে থাকে। পরদিন তারা যখন প্যালেসে যাচ্ছিল তখন কিয়ান বলে, আমাদের তো আবারও আগের মতো অ্যাক্টিং করতে হবে যে তুমি আমার আঙ্কেল, কিন্তু আমার শাওকে দেখতেও ইচ্ছা করছে না। শাও আমার সাথে যা যা করেছে আমি তো এর প্রতিশোধ ওর থেকে নিয়েই নেব। তারা এরপর প্যালেসে চলে আসে, যেখানে সবাই বলতে থাকে কিয়ান চলে এসেছে। সে তো তার বাবার উপর অনেক রাগ দেখিয়ে ভিতরে চলে যায়। কিয়ান এখানে এসে চিৎকার করতে থাকে আর বলে, তুমি এখানে কি করছো? আর শাওকে বলে, তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছো, কিন্তু এখানে তুমি আমার বোনের সাথে আছো। শাও বলে, তোমার বোনই আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি তো ভেবেছিলাম এটা তুমি, আর কাল রাতে কি হয়েছিল আমি তো নিজেও কিছু জানি না। কিয়ান তখন শাওয়ের একটা কথাতেও পাত্তা দেয় না আর বলে, তুমি আমার সাথে এমনটা করতে পারো তাহলে আমি তো তোমাকে আর কখনোই বিয়ে করব না, আর আমি তোমার চেহারাটাও দেখতে চাই না। এটা বলে সে খুশি হয়ে বাহিরে চলে আসে, কারণ শাও নিজেও তার সাথে এমন করেছে আর শাওয়ের জন্য তাকে আগেরবার মরতে হয়েছে। কিয়ানের সৎবোন এরপর শাওয়ের কাছে আসে আর বলে, তুমি তাকে বিয়ে করতে চেয়েছো, কিন্তু আজকে তার জন্য তোমার অনেক রেপুটেশন খারাপ হয়েছে। আমি ভেবেছিলাম সে হয়তো তোমাকে সাহায্য করবে, কিন্তু সে তো তোমাকে একটুও সাহায্য করলো না। শাও তো তখন তার কথাতে গলে যায় আর সে এরপর কিয়ানের কাছে এসে আর তাকে অনেকগুলো কথা শোনাতে থাকে আর তার সাথে জোরজবস্তি করতে থাকে। কিয়ান বলে, তুমি যাই করো না কোনো লাভ হবে না। শাও বলে, তোমাকে বিয়ে করার পরে আমি ক্ষমতা পেতে যাচ্ছিলাম, কিন্তু তোমার জন্যই তো এটা হয়নি, আমি তোমাকে এখানে আটকে রাখবো। সে বলে, তোমার যা ইচ্ছা তাই করতে পারো, আমার এতে কোনো ভয় নেই। শাও তাকে ওখানে বন্দি করে চলে যায়। এরপর আমরা কিয়ানের বাবাকে দেখি, যার কাছে তখন ইউয়ান আসে আর তাকে বলে সে কেন তাকে বাঁচাতে চাচ্ছে না। যদি আপনি না যান তাহলে আমি নিজেই তাকে বাঁচাতে যাব। তার বাবা তখন তাকে আটকায় আর বলে, তুমি সবসময় কেন তার পাশে এতটা থাকো? প্রত্যেকে তোমাদেরকে কি বলবে? আর আমার তো এখন এমনটাই মনে হচ্ছে যে তুমি তার আঙ্কেল নও। ইওয়ান তখন কিছুই বলে না, কিন্তু যখনই রাত হয় তখন ইওয়ান নিজেই চলে আসে কিয়ানকে বাঁচানোর জন্য। শাওয়ের অনেকগুলো গার্ড তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউই তাকে আটকাতে পারে না। আর ইওয়ান এরপর প্রিন্সেসকে নিয়ে ওখান থেকে চলে আসে। দুজনে সমুদ্রের পাশে বসেছিল। ইওয়ান বলে, তুমি ওখানে ছিলে, আমার তো মনে হয় সে তোমার সাথে ভালো আচরণ করেনি। কিয়ান বলে, তাদের পরিস্থিতি এমনই হয়েছে যে তাদের পরিবারের অবস্থা এখন খারাপ, তাদেরকে যদি বিজনেস করতে হয় তাহলে আমার হেল্প তো অবশ্যই নিতে হবে। ইওয়ান বলে, আমি তা জানি, কিন্তু তোমার তো ওখানে খুব সাবধানে থাকতে হবে। কিয়ানের পর শাওয়ের বাড়িতে আসে আর বলে, আমি আপনাদেরকে হেল্প করতে চাই। আমি জানি আপনাদের ফ্যামিলির অবস্থা খারাপ আর কেউই আপনাদের সাথে বিজনেস করবে না, তাই যদি নিজেদের ফ্যামিলির রেপুটেশন বাঁচাতে চান তাহলে আমার সাথে তো আপনাদের খুবই ভালোভাবে ব্যবহার করতে হবে। এটা বলে সে চলে যায়। এরপর তারা দুজনে বসে প্ল্যান করতে থাকে। কিয়ান বলে, আমার মায়ের যে সিক্রেট রেসিপিটা ছিল এটা তো শাও আমার থেকে নিয়ে নিয়েছে, যদি আমি একবার তার থেকে এটা নিতে পারি তাহলে আমাদের উদ্দেশ্যটা সম্পূর্ণ হবে। আর তাকে বলতে থাকে, তুমি অতীতে আমার সাথে কি করেছো তোমার মনে আছে? তুমি তো এতটাই খারাপ যে আমাকে মেডিসিন খাইয়ে দিয়েছো যাতে আমি কখনো মা হতে না পারি। সে যখন এই কথাগুলো বলছিল তখন শাও বলে, অতীতে আমি যাই করেছি আমি তো এখন ভালো হয়ে গিয়েছি, কিন্তু তাও তুমি আমার সাথে এখন এমন ব্যবহার করছো। সে তখন তার গলা চেপে ধরে আর বলে, তোমার তো আমাকে সাহায্য অবশ্যই করতে হবে। তখন ইওয়ান এসে তাদের দুজনকে ছাড়িয়ে নেয় আর তাকে বলে, তুমি যদি আর কখনো তার উপর হাত উঠাও তাহলে আমি প্রত্যেককে বলে দেব যে এই ফ্যামিলির লোক কতটা খারাপ হতে পারে, যে তারা একটা মেয়ের উপর সবসময় টর্চার করে। কিয়ান তখন শাওকে বলে, তুমি আমার মায়ের যে রেসিপিগুলো চুরি করে নিয়েছো তা তুমি আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমার ফ্যামিলির হেল্প করতে পারবো। ইওয়ান বলে, শাওকে এভাবে বুঝালে সে বুঝবে না, আমাদেরকে তো অন্য কিছু প্ল্যান করতে হবে। এই সিনটা তখন এখানে কাট হয়ে যায়। এরপর আমাদের পরদিন দৃশ্য দেখানো হয়। কিয়ান যখন তার বাড়িতে আসে তখন তার বাবা, তার বোন আর শাও ওখানে আসে। কিয়ানের বাবা বলে, আমি জানতে পেরেছি সে ছেলেটা তোমার আঙ্কেল নয়, তাও কেন তুমি তাকে নিজের সাথে রেখেছো? সে কোথায় আছে আমাকে তুমি বলে দাও। কিন্তু কিয়ান তাদেরকে কিছুই বলে না। কিয়ানের সৎবোন তখন বলে, তুমি চাইলে আমার হেল্প নিতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারি। কিয়ান বলে, আমার এখন কারো সাহায্যের প্রয়োজন নেই। অন্যদিকে আমরা ইউয়ানকে দেখি যে ওখানে ছিল তার লোকেদের থেকে। সে যখন বুঝতে পারে তারা কিয়ানকে বন্দি করে ফেলেছে তখন সে নিজে তাদের সামনে চলে আসে। কিয়ানের বাবা তখন কিয়ানকে ধরে বলে, তুমি যদি আর একটু আগানোর চেষ্টা করো তাহলে আমরা কিয়ানকে মেরে ফেলবো। ইওয়ান তো কিয়ানকে অনেক ভালোবাসতো, তাই সে যখন হার মেনে নিতে যাচ্ছিল তখন কিয়ানের মুখের কাপড়টা সরিয়ে দেওয়া হয়। এটা কিয়ান ছিল না, বরং অন্য একটা লোক ছিল যে ইওয়ানের উপর অ্যাটাক করতে আসে, কিন্তু ইওয়ান তাদের একটা কেউ ছাড়ে না। ইওয়ান যখন একাই ওখানে লড়াই করছিল তখন সেখানে কিয়ান চলে আসে আর সে জায়গাটাকে পুরো ধোঁয়া দিয়ে অন্ধকার করে দেয় আর ইওয়ানকে নিয়ে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা শাওকে দেখি যে কিয়ানের কথাগুলোই ভাবছিল। কিয়ানকে সে যখন বন্দি করে আনে তখন সে তাকে বলে, তুমি জানো আমি তোমাকে এতটা অবহেলা কেন করতাম? আমি কখনোই দেখিনি কেউ আমার জন্য নিজেকে এতটা স্যাক্রিফাইস করবে, কিন্তু তুমি সবসময় আমাকে সাপোর্ট করেছো, আমার জন্য তুমি সবকিছুই করতে পারো। তুমি আমাকে এতটা বেশি পছন্দ করতে, এজন্য আমি তোমাকে সবসময় অবহেলা করতাম। কিন্তু কিয়ান তো তাকে এবার আর কোনো পাত্তাই দেয় না। এসব কিছু যখন শাও ভাবছিল তখন সেখানে কিয়ানের বোন আসে
আর বলে প্রথমত কিয়ান তোমাকে বিয়ে করেনি, আর এরপর সে তো তোমাকে ঠকিয়েছে। আর কিয়ান তো তোমাকে একদমই পছন্দ করতো না। তুমি চাইলে আমার হেল্প নিতে পারো, কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি। কিন্তু শাও তাকে রিজেক্ট করে দেয়। অন্যদিকে আমরা কিয়ান আর ইউয়ানকে দেখি। ইউয়ান তো এখানে অনেক আহত ছিল। তারা দুজনে একটা গুহায় আশ্রয় নিয়েছে। ইউয়ান বলে আজ আমি অনেক খুশি, কারণ আমি ভাবতেও পারিনি যে কেউ আমাকে প্রোটেক্ট করার জন্য এত দূর এগিয়ে আসবে। কিয়ান বলে কিন্তু আমার তো মনে হয় আমি একটু দেরি করে ফেলেছি। তারা যখনই ওখানে কথা বলছিল তখন কিয়ানের শরীরটা একটু খারাপ হয়ে যায়। ইউয়ান দেখে কিয়ানের শরীরে পয়জন। ইউয়ান তো তার জন্য অনেক টেনশন করছিল। কিয়ান বলে আমি যদি আজ এখানে মারাও যাই তাহলে আমার কোনো আফসোস নেই, কারণ আমি আগের জন্মে এমন একটা মানুষকে ভালোবেসেছিলাম যে কিনা নিজেই আমাকে মেরে ফেলেছে, কিন্তু আমি এ জন্মে এমন একজনকে ভালোবেসেছি যে নিজে আমাকে বাঁচাতে চাইছে। যদি আমি আজ এখানে মারাও যাই তাহলে আমার কোনো আফসোস থাকবে না। ইউয়ান বলে সে তাকে বাঁচিয়ে নেবে, কিন্তু কিয়ান তার কথা শুনে না। আর বলে তুমি আমার জন্য এতটুকু করেছো, এটাই আমার জন্য অনেক বেশি। তোমার সাথে আমার দেখা হয়েছে, এটাই আমার জন্য অনেক, কারণ আমি এবার আর কোনো ভুল মানুষকে ভালোবাসিনি। এটা বলার পরে সে ওখানেই মারা যায়। ইউয়ান তখন বুঝতে পারছে না সে কি করবে। সে তো তার জন্য অনেক কান্না করতে থাকে আর তাকে বারবার উঠানোর চেষ্টা করে। কিয়ান যেন উঠে যায়, কিন্তু কোনো লাভ হয় না। এতটা কষ্ট করার পর তারা ফাইনালি যখন এসব থেকে বেরিয়ে আসতে পেরেছে, তাও তারা এক হতে পারলো না। আর এই কষ্টকর দৃশ্যের মাধ্যমে আমাদের আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে।